তো এখন হচ্ছে ক্লাস 4। এটা হবে হচ্ছে 4। আমাদের আগে 2 3 4, 1 2 3 শেষ। সো জাস্ট গত ক্লাসটা থেকেই পড়ছিলাম, এটা একটু দেখে আসি। এই ক্লাসে ছিল হইতেছে থেকে স্টার্ট। সবাই পাই না কেন? ম্যাথ গুলো দিয়ে স্টার্ট হওয়ার কথা। এই যে, এখান থেকে স্টার্ট ছিল ক্লাস 3 এটা। তো এখানে দেখছিলাম যে এক্সপেক্টেড রিটার্ন কেমনে বের করতে হয়, ভেরিয়েন্স কোভেরিয়েন্স কেমনে বের করতে হয়। এরপরে দেখছিলাম হচ্ছে পোর্টফোলিও রিটার্ন কেমনে বের করে, আর পোর্টফোলিও ভেরিয়েন্স কেমনে বের করে। এরপরে আবার আমরা পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিওর যে রিস্ক সেটা ক্যালকুলেশন করছি। এখানে পি এর মান বিভিন্ন মান ধরে ধরে, পি এর মান 1 হলে, পি এর মান 0 হলে এবং -1 হলে কি হয় সেটা দেখছিলাম। এই জিনিসগুলা থেকে আমাদের কনক্লুশন ছিল যে কোরিলেশনের ভ্যালু যত কমে তত রিস্ক কমে। ওই তিনটা কোরিলেশনকে বেস করে আমরা এই গ্রাফটা ডিরাইভ করছিলাম, যে গ্রাফের এই পুরো এরিয়াটার নাম হচ্ছে ফিজিবল রিজিয়ন। এই পুরোটার নাম হচ্ছে ফিজিবল রিজিয়ন। সেখান থেকে ফিজিবল রিজন থেকে আমরা বের করছিলাম এফিশিয়েন্ট সেট, তাই না? এফিশিয়েন্ট সেট। এরপরে তো ওইটা আর এটা সেমই। তো এতটুকুই আর কি ছিল। তাহলে ফিজিবল সেট দেখছিলাম দুইটা অ্যাসেটের জন্য। এখানে কিন্তু আমাদের দুইটা অ্যাসেট ছিল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দুইটা অ্যাসেটের জন্য ফিজিবল সেট বের করছিলাম এবং হচ্ছে এফিশিয়েন্ট যে ফ্রন্টিয়ার, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার বের করছিলাম। এখন হচ্ছে দুইটা অ্যাসেট না, অনেকগুলো অ্যাসেট, মোর দেন 2 অ্যাসেটের জন্য আমরা সেম কাজ করব। ফিজিবল সেট বের করব, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার বের করব, এরপরে একটা অপটিমাল রিস্কি পোর্টফোলিও বের করব। ঠিক আছে, একটা পোর্টফোলিও বের করব যেটা হবে হচ্ছে অপটিমাল, যে পোর্টফোলিওটা সবচেয়ে আমার জন্য ভালো হবে আর কি। ঠিক আছে, এরপর আসতেছে অপটিমাল ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও। অপটিমাল ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও, এটা হচ্ছে অপটিমাল রিস্কি পোর্টফোলিও। এরপরে অপটিমাল ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও, যেটা মানে সেমই হবে। আচ্ছা দেখি কি অবস্থা মাল্টিপল অ্যাসেটের জন্য। তো মাল্টিপল অ্যাসেট যদি হয়, মানে একে দুইয়ের অধিক যদি আমাদের অ্যাসেট হয়, সেক্ষেত্রে আমাদের ফিজিবল রিজিয়নটা হয় এরকম। এই যে চিত্রটা, এই চিত্রটার মতো হয়। ঠিক আছে, তো এই গ্রাফটা, এই ফিজিবল রিজনের গ্রাফটা একটু আগে কেমন ছিল দুইটা অ্যাসেটের ক্ষেত্রে? এই যে এরকম ছিল, একটা ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের যে যতগুলা পোর্টফোলিও আছে, যতগুলা ফোঁটা আছে, এই সবগুলা ফোঁটা ছিল আমাদের এক একটা পোর্টফোলিও। তো এখন হচ্ছে দুইয়ের অধিক যেহেতু অ্যাসেট, তো দুইয়ের অধিক অ্যাসেটের যে কম্বিনেশনস গুলা হচ্ছে এই যে অনেকগুলা এখানে ফোঁটা দেখা যাচ্ছে। এই প্রত্যেকটা ফোঁটা, এখানে লক্ষ কোটি ফোঁটা দেওয়া সম্ভব। এই প্রত্যেকটা হচ্ছে আমার এক একটা পোর্টফোলিও, এক একটা পোর্টফোলিও। কোনো একটা পোর্টফোলিওতে আমার একটা সিকিউরিটিতে ওয়েট বেশি,
অন্য একটা পোর্টফোলিওতে হচ্ছে অন্য আর একটা সিকিউরিটিতে ওয়েট বেশি, এরকম আর কিছু ওয়েট চেঞ্জ করে করে অনেকগুলা পোর্টফোলিও এখানে মেক করা যায়। আর ওই পোর্টফোলিও গুলা এই ফিজিবল রিজিয়নটা তৈরি করে। মানে এই রিজিয়নের মধ্যে যতগুলা পোর্টফোলিও আছে সবগুলাই আমার জন্য ফিজিবল, সবগুলাই আমার জন্য ফিজিবল। কিন্তু ফিজিবল গুলোর মধ্যেও আমাদেরকে এখন একটু বাছাই করে নিতে হবে যে কোনগুলা সবচেয়ে সেরা। অনেক অ্যাপ্লিকেশন আসলো, সিবি আসলো অনেকগুলা, এর মধ্যে আমাদেরকে কি করতে হবে এখন বাছাই করে নিতে হবে যে কোন অ্যাপ্লিকেশন গুলা বা কোন সিবি গুলাকে আমরা রাখবো। তো এখানে যে কোনো ফুটাগুলাকে নিয়ে আলোচনা করা যায়। তো এখানে যে যে ফুটাগুলা নিয়ে আলোচনা করা আছে আমি ওইগুলো নিয়েই বলি। এখানে এই যে এ নামের একটা পোর্টফোলিওকে ধরা হয়েছে এবং বি একটা পোর্টফোলিওকে ধরা হয়েছে, এখানে সি নামে আর একটা পোর্টফোলিওকে সিলেক্ট করা হয়েছে। এই তিনটা পোর্টফোলিও, এখানে আরেকটা আছে ডি, চারটা পোর্টফোলিও একই লাইনে, চারটা পোর্টফোলিওকে সিলেক্ট করা হয়েছে। এখানে আমি চাইলে এখানে আরেকটা পোর্টফোলিওকে ধরতে পারি, যে এখানে কিন্তু আরেকটা পোর্টফোলিও আছে, তাই না? এই যে এখানে যে ফোটাটা দিলাম। সো এরকম অনেকগুলা ফটো নিয়ে আমি কাজ করতে পারি। তো এর মধ্যে দেখতে হবে যে কোনটা আসলে আমার জন্য সবচেয়ে ভালো। তো এ থেকে বি ভালো, কারণ এ বি সি ডি চারটারে কিন্তু রিটার্ন সেম। এই যে এটা এটা কিন্তু রিটার্ন, এটা হচ্ছে এই অ্যাক্সিস আমরা কি দেখতেছি রিটার্ন, আর নিচে হচ্ছে রিস্ক, নিচে হচ্ছে রিস্ক সিগমা এটা। তো এ বি সি ডি চারটা পোর্টফোলিওরই রিটার্ন কিন্তু সমান, কিন্তু রিস্ক এ এর সবচেয়ে বেশি, তাহলে এ থেকে বি ভালো কারণ বি এর রিস্ক আর একটু কম। বি থেকে সি আরো ভালো কারণ সি এর রিস্ক আরো কম। সি থেকে ডি ভালো, কিন্তু ডি তো আমার ফিজিবল সেটের মধ্যে নাই। হ্যাঁ, এই ফিজিবল রিজিয়নের মধ্যে নাই আর কি। তো ডি হইতেছে এমন একজন এমপ্লয়ি যে হইতেছে আমার কাছে সিবি পাঠাই নাই। হ্যাঁ, ডি হচ্ছে এমন একজন এমপ্লয়ি বা এমন একজন ক্যান্ডিডেট যে হচ্ছে আমার কাছে সিবি পাঠায় না। তো যেহেতু সিবি পাঠায় নাই আমি আর তাকে কিভাবে চুজ করবো? সো এ বি সি এই তিনজনের মধ্যে আমি সি কে চুজ করবো, কারণ সি হচ্ছে ফিজিবল, মানে সিবি পাঠাইছে, এবং হচ্ছে এটা সবচেয়ে কম রিস্ক প্রোভাইড করে, এবং রিটার্ন হচ্ছে এ বি এর সমান। সেম ভাবে আরো তিনটা পোর্টফোলিও নেওয়া যায়, যেমন বি এক্স এফ, এই তিনটা পোর্টফোলিও নিলাম সাপোজ। এই তিনটা পোর্টফোলিওর মধ্যে কোনটা ভালো? বি এক্স এফ তিনটারই রিস্ক কিন্তু সমান। এই যে যেহেতু এই যে এখান থেকে উঠতেছে, যেহেতু রিস্ক তিনটারই সমান, কিন্তু রিটার্ন কোনটার বেশি? বি থেকে এক্স এর বেশি, এক্স থেকে এফ এর বেশি। সো এফ হচ্ছে আমার এই তিনটার মধ্যে সবচেয়ে অপটিমাম। তাহলে এখানে এফ পাইলাম, এখানে সি পাইলাম। হ্যাঁ, সেম ভাবে আরো যদি আমি আরো এখানেও তিনটা পয়েন্ট নিয়ে কাজ করি, এ এবং জেড, এ এবং হচ্ছে জেড, এ এবং জেড এর মধ্যে অবশ্যই জেড ভালো, কারণ এ এবং জেড এর রিস্ক সমান, রিটার্ন হচ্ছে জেড এর বেশি। সো জেড ভালো। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে যতগুলা পোর্টফোলিও আছে এই সবগুলা ভালো, অপটিমাম। ঠিক আছে? তাহলে আমার ইনিশিয়ালি আমার ক্যান্ডিডেট ছিল সবাই, এর মধ্যে আমি বাছাই করলাম এ থেকে ওই জেড পর্যন্ত এই ক্যান্ডিডেট গুলাকে। এখানে যতগুলা ফোটা আছে দেওয়া যায়, যতগুলা পোর্টফোলিও আছে, এই সবগুলা হচ্ছে আমার আপাতত ফার্স্ট লেভেলের স্ক্রিনিং। ফার্স্ট লেভেল এদেরকে স্ক্রিন করলাম, ঠিক আছে, এদেরকে আমি বাছাই করলাম। ওকে, এরপরে এরপরে এ থেকে জেড এর মধ্যেও আরেকটু স্ক্রিনিং করা যায়। হুম, এখন এতক্ষণ আমি এমসিকিউ এক্সাম নিছি, প্রিলিমিনারি নিছি, এখন আমি রিটেন নিব। রিটেনের মধ্যে অনেককে আমি বাদ দিয়ে দিব। তো এ থেকে জেড এর মধ্যে যতগুলা ক্যান্ডিডেট আছে, এদের মধ্যেও কিছু ক্যান্ডিডেট আছে যারা সাব অপটিমাল। হ্যাঁ, যেমন এই জায়গাটা এ থেকে সি হচ্ছে, এরা হচ্ছে সাব অপটিমাল। এ থেকে সি কেও আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে? কিভাবে? সাপোজ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে A1, তাহলে এ থেকে A1 কি ভালো কিনা? অবশ্যই ভালো, কারণ এ তে যতটুকু রিস্ক A1 এ কিন্তু তার চেয়ে কম রিস্ক।
আবার এ তে যতটুকু রিটার্ন, A1 এর কিন্তু তার থেকে বেশি রিটার্ন। তার মানে এ থেকে A1 কিন্তু সব দিকেই ভালো, রিস্কের দিক থেকেও ভালো, রিটার্নের দিক থেকেও ভালো। সেম ভাবে A2 আরো ভালো, A3 আরো ভালো, A4 আরো ভালো, A5 আরো ভালো। ঠিক আছে, A5 এর রিস্ক কিন্তু সবচেয়ে কম এবং রিটার্ন কিন্তু সবচেয়ে বেশি। A5 থেকেও সিটা আরো ভালো, কারণ সি এর এই যে সি এর রিস্কটা আরো কম, সি এর রিটার্নটা আরো বেশি। এরপরে আর কোনো ক্যান্ডিডেট নাই যার রিটার্ন অথবা রিস্ক সি এর থেকে বেটার পজিশনে আছে, সি থেকে ভালো পজিশনে আছে, এরকম কোনো ক্যান্ডিডেট এখানে নাই। তার মানে সি থেকে স্টার্ট করে যতগুলা পয়েন্ট এখানে আছে, যতগুলা পোর্টফোলিও এখানে আছে, সবগুলা পোর্টফোলিওই আমার জন্য সেম। হ্যাঁ, একটা থেকে একটা ভালো এরকম বলা যাবে না, সবগুলাই আসলে ভালো। তাহলে এই জায়গাটা হচ্ছে এফিশিয়েন্ট, এই জায়গাগুলাই হচ্ছে আসলে অপটিমাল। এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার তাহলে কোথা থেকে কোথায়? সি থেকে জেড। সি থেকে জেড হচ্ছে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার বা এফিশিয়েন্ট সেট। এই হচ্ছে সি থেকে জেড হচ্ছে এফিশিয়েন্ট সেট। আর কে এ সি জেড এটা হচ্ছে ফিজিবল রিজিয়ন। কে এ সি জেড বলতে এই যে কে এ, এরপর হচ্ছে যে সি, হ্যাঁ, জেড কই, ওই যে কে এ, এই যে সি, এই হচ্ছে জেড, এই পুরাটা আর কি, পুরাটাকে বলা হচ্ছে ফিজিবল ফিজিবল রিজিয়ন। ফিজিবল রিজিয়ন পাইলাম, এফিশিয়েন্ট সেট পাইলাম, আর কি লাগবে? আর সি হচ্ছে এই যে সি, জাস্ট সি কে বলা হচ্ছে আহ মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। মানে যেখান থেকে আমাদের এফিশিয়েন্ট সেটটা শুরু হয় সেটাকে বলা হয় হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। তো সি হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। জেড, জেড এরও একটা নাম আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন পোর্টফোলিও। ম্যাক্সিমাম রিটার্ন পোর্টফোলিও, এগুলোর নাম আর কি, বিভিন্ন পয়েন্টের নাম। সো কোয়েশ্চেন এভাবে আসতে পারে যে একের অধিক অ্যাসেট হইলে, মানে দুইয়ের অধিক অ্যাসেট হইলে তার ফিজিবল রিজিয়ন দেখাও, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার দেখাও, অপটিমাল রিস্কি পোর্টফোলিও কোনটা বের করে দেখাও, এইরকম। আপাতত আমরা প্রথম দুইটা করলাম, ফিজিবল রিজিয়ন করলাম এবং এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা পাইলাম, আর মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও পাইলাম, ম্যাক্সিমাম রিটার্ন পোর্টফোলিও পাইলাম। ওকে, এই হচ্ছে চারটা ফাইন্ডিংস এখানে। এরপরে এই লেখাগুলো নিজে নিজে পড়ে নিলে বেটার, কারণ আমি যেগুলো বলছি এগুলো কি আর কি কোনো লেখা আছে। তো এরপরে আসতেছে উইথ রিস্ক ফ্রি অ্যাসেট। এখন রিস্ক ফ্রি অ্যাসেটের সাথে আমাদের একটু আগের যে রিস্কি পোর্টফোলিও, এখানে তো আমরা যে পোর্টফোলিও গুলো নিয়ে আলোচনা করছি, এখানে তো অনেকগুলা পোর্টফোলিও, তাই না? এটা একটা পোর্টফোলিও, এটা একটা পোর্টফোলিও, এটা একটা পোর্টফোলিও, এরকম এখানে তো অসংখ্য পোর্টফোলিও আছে। এই প্রত্যেকটা পোর্টফোলিও কিন্তু রিস্কি পোর্টফোলিও। যে কোনো পোর্টফোলিওতে আমি যাই না কেন, এখানে কিন্তু এই যে রিস্ক আছে, আমি সাপোজ যদি এই পোর্টফোলিওটার কথা বলি, এটার রিস্ক কিন্তু এতটুকু, তাই না? এই যে এতটুকু রিস্ক আছে। হ্যাঁ, তার মানে কি এখানে প্রত্যেকটা পোর্টফোলিও হচ্ছে রিস্কি পোর্টফোলিও। এই রিস্কি পোর্টফোলিওর সাথে এখন আমরা কম্বিনেশন করব রিস্ক ফ্রি অ্যাসেটের। রিস্ক ফ্রি অ্যাসেট, তো আমার কাছে যদি কিছু টাকা থাকে, সেক্ষেত্রে আমি পুরাটাই অবশ্যই শেয়ারে ইনভেস্ট করে ফেলবো না, শেয়ার তো রিস্কি জায়গা। সো হয়তোবা আমি কিছু টাকা শেয়ারে ইনভেস্ট করব, মানে অনেকগুলা শেয়ারে একটা পোর্টফোলিও বানায় ইনভেস্ট করব, আর কিছু টাকা আমি হচ্ছে ট্রেজারি বিল কিনবো, মানে রিস্ক ফ্রি যেটা। তো এই হচ্ছে দুইটা মিলায়া কম্বিনেশন, যে কম্বিনেশন অফ রিস্কি অ্যান্ড রিস্ক ফ্রি অ্যাসেট। এই দুইটার কম্বিনেশন হইলে গ্রাফটাতে কি চেঞ্জ আসে? গ্রাফটাতে তখন একটা সিএএল, ক্যাপিটাল অ্যালোকেশন লাইন আসে। সিএএল, যে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন, এখানে চারটা ক্যাপিটাল অ্যালোকেশন লাইন আঁকা হয়েছে। তো এবং চারটা ক্যাপিটাল অ্যালোকেশনের লাইন থেকে শুরু হয়েছে, এই যে আরএফ থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, তার মানে এখন হচ্ছে এই যে আমরা আরএফ এ কিছু ইনভেস্ট করতেছি, আরএফ এ কিছু ইনভেস্ট করতেছি,
আর কিছু ইনভেস্ট করতেছি আমার যে আর আমার কাছে যে টাকা আছে সেই টাকার কিছু অংশ আমি আরএফ এ ইনভেস্ট করতেছি, আর বাকি টাকাটা আমি আমার এই যে যে কোনো একটা পোর্টফোলিওতে ইনভেস্ট করবো। এখানে একটা পোর্টফোলিও আছে, এখানে একটা পোর্টফোলিও আছে, এখানে একটা পোর্টফোলিও আছে। তো এখানে তো অনেকগুলা পোর্টফোলিও আছে, এর মধ্যে যে কোনো একটা পোর্টফোলিওতে আমি কি করব, ইনভেস্ট করব। এখন আরএফ এ যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমার কোন পোর্টফোলিওটাতে যাওয়া উচিত, হ্যাঁ, কোন পোর্টফোলিওটাতে আমার ইনভেস্ট করলে সেটা সবচেয়ে ম্যাক্সিমাম রিটার্ন আমাকে দিবে, বা সবচেয়ে ভালো কোন জায়গাটা বা এফিশিয়েন্ট কোন কোন পোর্টফোলিওটা। ঠিক আছে। তো এই যে আমরা আরএফ এর সাথে এখন এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা আঁকবো। তো ক্যাপিটাল অ্যালোকেশন লাইন থেকে আমি ফার্স্ট একটা এখানে এই টানটা দিলাম, সাপোজ ক্যাপিটাল অ্যালোকেশন এ যেটা, এটা দিলাম। এদিকে আমি চাইলে আরেকটা দিতে পারি, যেটা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন বি। এখানে আরেকটা দেওয়া হয়েছে সি, আর একটা দেওয়া হয়েছে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন ডি। এই চারটার মধ্যে আহ প্রথম যেটা ক্যাপিটাল অ্যালোকেশন লাইন এ, এটা হচ্ছে যে এখানে টাচ করছে, তাই না, এটা ভিতর দিয়ে যাইতেছে। সো ভিতর দিয়ে যেহেতু গেল, এটা আসলে সাব অপটিমাল, এটা আসলে অপটিমাল না। আমরা সব সময় চাই রিটার্নকে ম্যাক্সিমাইজ করতে। ঠিক আছে। সো এখান থেকে আরেকটু উপরে গেলে বেশি রিটার্ন পাওয়া যায়। এই যে এতে যে রিটার্ন, আচ্ছা এটা আগে না বলে আগে বি এরটা বলি। হ্যাঁ, সাপোজ আমি ক্যাপিটাল অ্যালোকেশন লাইন প্রথমে আঁকলাম এটা। তো এখানে বি তে, এই যে বি, ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের বি পয়েন্টটা, আমি যে কোনো একটা পয়েন্টে চুজ করতে পারি, এই পয়েন্টটা চুজ করতে পারি, আবার এই পয়েন্টটা চুজ করতে পারি, যে কোনো একটা পয়েন্ট চুজ করতে পারি। তো আমি আপাতত বি ধরলাম। তো বি যদি ধরি, বি এর যে রিটার্ন, বি এর যে রিটার্ন, ক্যাপিটাল অ্যালোকেশন লাইন যে এ আছে তার এই পয়েন্টের রিটার্ন বেশি না? তার মানে কি, ক্যাপিটাল অ্যালোকেশন লাইন বি থেকে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন এটা ভালো, এ থেকে সিটা আরো ভালো, কারণ সি এর রিটার্ন কিন্তু আরো বেশি। রিস্ক কিন্তু সমান, রিস্ক কিন্তু সমান। সো সি এর সি এটা এটার এটার রিটার্নটা আরো বেশি। এটা থেকে, এই যে সি থেকে এই যে ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা যদি আমি একটু বড় করি, ডিটাকে এটাকে যদি একটু বড় করি, এটা থেকে অবশ্যই এই পয়েন্টটা আরো ভালো। এই যে এই সোজা পয়েন্টটা, এই পয়েন্টটা, এটা অবশ্যই আরো ভালো, কারণ এখানে রিটার্ন আরো বেশি। কিন্তু ওইটা তো আমার জন্য ফিজিবল, ওইটা তো আমার আহ ফিজিবল যে রিজিয়ন, ফিজিবল রিজন থেকে কিন্তু বাইরে চলে যাচ্ছে। সো এটা ইমপ্র্যাকটিক্যাল। সো ক্যাপিটাল ডিতে যাওয়া যাচ্ছে না, ক্যাপিটাল ডিতে যাওয়া যাচ্ছে না। ক্যাপিটাল অ্যালোকেশন লাইন সি আমাকে বলতেছে যে এখানেই থাকো, এটাই হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট রিটার্ন। ঠিক আছে। সেম ভাবে আমরা যদি এইভাবে একটা তিনটা পোর্টফোলিও চুজ করি, যেমন এই যে বি ডাবল ড্যাশ, এটা একটা পোর্টফোলিও যেটা ক্যাপিটাল বি এর উপর, ক্যাপিটাল অ্যালোকেশন লাইন বি এর উপরে আছে। এখানে আরেকটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন এ এর উপরে আছে, এ ডাবল ড্যাশ। এখানে আরেকটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে ইয়ার উপরে আছে, ক্যাপিটাল অ্যালোকেশন লাইন সি এর উপরে আছে। এই তিনটা পয়েন্টের মধ্যে কোনটা ভালো? এই তিনটার মধ্যে অবশ্যই সি ভালো, কারণ সি এর রিস্ক হচ্ছে সবচেয়ে কম, রিটার্ন তো ইকুয়াল। তো একটু আগে যেভাবে ভার্টিক্যালি দেখছিলাম, ভার্টিক্যালি যখন দেখছিলাম তখনও কিন্তু এমন একটা পয়েন্টে গেছি যে পয়েন্টটা ক্যাপিটাল সি তে আছে, ওইটা ভালো, ওইটাকে আমরা ভালো বলছি। এখনো আমরা হরাইজন্টালি দেখলাম, হরাইজন্টালি দেখার সময় দেখা যাচ্ছে যে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন সি এর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা সবচেয়ে ভালো রিটার্ন দেয়, সবচেয়ে আহ, ভালো আর কি, সব দিক থেকে ভালো, যেমন রিস্ক কম আর রিটার্ন বেশি। সো এই পয়েন্টটা ভালো। সো দেখা যাচ্ছে যে আসলে ক্যাপিটাল সি এর যে পয়েন্টগুলা, ক্যাপিটাল সি এর যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো হচ্ছে আসলে অপটিমাম, তাই তো। তার তার মানে বলা যায় যে ক্যাপিটাল সি হচ্ছে আমাদের জন্য অপটিমাম, ক্যাপিটাল সি হচ্ছে আমাদের জন্য অপটিমাল, ক্যাপিটাল এ হচ্ছে সাব অপটিমাল, ক্যাপিটাল বি ও হচ্ছে সাব অপটিমাল, আর ক্যাপিটাল ডি, মানে সিএল ডি, কেএল ডি হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল। ঠিক আছে। তাইলে কি পাওয়া গেল এখান থেকে? এই গ্রাফের মোটামুটি সবকিছু তো আমরা আগে থেকেই জানি, যে এক্স হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রিটার্ন পোর্টফোলিও, সি হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও, সি থেকে এক্স, সি থেকে এক্স হইতেছে আমার এফিশিয়েন্ট সেট। এগুলো তো আগেই থেকেই জানি। নতুন কি পাইছি? নতুন পাইছি হচ্ছে অপটিমাম ক্যাপিটাল অ্যালোকেশন লাইন, অপটিমাম ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা পাইছি, যেটা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন সি। সি হচ্ছে আমার অপটিমাম ক্যাপিটাল অ্যালোকেশন লাইন। আরেকটা পাইছি, আরেকটা হচ্ছে আমার এই যে সি পয়েন্টটা, এই যে যেখানে টেনজেন্ট,
এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা যে জায়গাটাতে ট্যানজেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমার অপটিমাল রিস্কি পোর্টফোলিও। অপটিমাল রিস্কি পোর্টফোলিও এই ওয়েটে, এখানে যে ওয়েটে এই পোর্টফোলিওটা সাজানো হয়েছে, হ্যাঁ, এই পয়েন্টটাতে যে ওয়েটে আমার রিস্কি অ্যাসেট গুলা, রিস্কি যে শেয়ার গুলা, অনেকগুলা শেয়ারের সমষ্টিত হচ্ছে আমার পোর্টফোলিওটা, এখানে যে ওয়েটে সাজানো হয়েছে ওই ওয়েটটা হচ্ছে আমার জন্য বেস্ট ওয়েট। ঠিক আছে, ওই ওয়েট গুলা হচ্ছে আমার জন্য বেস্ট ওয়েট। ঠিক আছে, সো তাহলে আসি এখানে। এখানে এই যে এটাকে এম নাম দেওয়া হয়েছে, আমি যেটাকে বলতেছিলাম যে যে ওয়েট, যে ওয়েটে এখানের যে পোর্টফোলিওটা সাজানো হয়েছে, ওই ওয়েটের পোর্টফোলিওটা হচ্ছে আমার জন্য বেস্ট একটা পোর্টফোলিও। সো এই পোর্টফোলিওটার নাম দেওয়া হচ্ছে কি এম। এম কে বলা হচ্ছে অপটিমাল রিস্কি পোর্টফোলিও। অপটিমাল রিস্কি পোর্টফোলিও। আর এই যে ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা, এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটাকে বলা হচ্ছে অপটিমাল ক্যাল। অপটিমাল ক্যাল। ওকে, সো এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটাকে স্পেশাল ক্যাল বলা হয়, which is tangent to the efficient set. হ্যাঁ, tangent to the efficient set। আর বাকি পয়েন্টগুলো তো আমরা আগে থেকে চিনি। সি হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও, এক্স হচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন পোর্টফোলিও, আর এই পুরো এরিয়াটা হচ্ছে আমার জন্য কি ফিজিবল রিজিয়ন। এগুলো তো আগে থেকেই চিনি। আচ্ছা, তাহলে এম পাইলাম। এম হচ্ছে আমার এফিশিয়েন্ট রিস্কি পোর্টফোলিও বা অপটিমাল রিস্কি পোর্টফোলিও। আর আর এফ আছে এখানে, তাই না? আর এফ আছে এখানে। এখন সবার কি এম পয়েন্টে ইনভেস্ট করতে হবে? নট নেসেসারি। এম থেকে সে এদিকেও আসতে পারে, এম থেকে সে এদিকে মুভ করতে পারে, যে কোনো দিকে সে মুভ করতে পারে। ঠিক আছে, এম থেকে সে যদি এদিকে মুভ করে, এর মানে কি এখানে কি ওয়েট চেঞ্জ হয়ে যাবে? না, কিন্তু এখানে এম এর মধ্যে যে সে যে পোর্টফোলিওটা হোল্ড করতেছিল, ঠিক সেম পোর্টফোলিওটাই কিন্তু সে এখানে আসলেও সেম পোর্টফোলিওটাই সে হোল্ড করতেছে। হয়তোবা তার পোর্টফোলিওতে টাকার ইনভেস্টমেন্টটা কমে যাচ্ছে। আগে হয়তো বা এম এ থাকা মানে হচ্ছে যে সে 100 টাকা ইনভেস্ট করছিল, হ্যাঁ, 100 টাকা ইনভেস্ট করছিল একটা নির্দিষ্ট ওয়েটে, তিনটা সিকিউরিটি, সাপোজ তিনটা সিকিউরিটিতে নির্দিষ্ট ওয়েটে, সাপোজ 30 30 আর হচ্ছে 40, এই হচ্ছে 100, 100%। সো এখন যদি সে এখান থেকে এদিকে মুভ করতে চায়, তার মানে সে হচ্ছে সে রিস্কি পোর্টফোলিওতে ইনভেস্টমেন্টটা কমায় দিবে। সাপোজ সে এখানে আসা মানে হচ্ছে সে 60 টাকা ইনভেস্ট করবে ওই তিনটা শেয়ারে, ওই তিনটা শেয়ারেই সে 60 টাকা ইনভেস্ট করবে, কিন্তু ওই যে 30%, 30% আর 40% ওয়েট গুলা বলছিলাম না, ওইগুলা ফিক্স থাকবে, ওইগুলা চেঞ্জ হবে না। ঠিক আছে, আর বাকি টাকাটা সে আরএফ এ ইনভেস্ট করবে। সেম ভাবে এদিক থেকে যদি সে এম পয়েন্ট থেকে যদি এদিকে আসতে চায়, এদিকে আসতে চায়, এদিকে আসার মানে কি? এদিকে আসার মানে হচ্ছে সে আরএফ এ লোন নিবে, আরএফ রেটে কিছু টাকা মার্কেট থেকে লোন নিবে, লোন নিয়ে পুরো টাকাটা সে এখানে ইনভেস্ট করবে। মানে কোথায় ইনভেস্ট করবে? ইনভেস্ট করবে হচ্ছে রিস্কি পোর্টফোলিওতে। তার মানে ওই যে তিনটা সিকিউরিটি, তিনটা শেয়ার, ওই তিনটা শেয়ারে সে ইনভেস্ট করবে। এখানেও কিন্তু ওয়েট সেম থাকবে, ওয়েট হচ্ছে ওই যে 30 30 40, ওই ওয়েট গুলাই মেনটেন হবে। তো এরপরে একটা থিওরামের নাম হচ্ছে টু ফান্ড সেপারেশন থিওরাম। টু ফান্ড সেপারেশন থিওরাম। তো এটাতে কি বলা হচ্ছে যে গিভেন ইনফরমেশন সিমেট্রি অ্যান্ড পারফেক্ট মার্কেট কন্ডিশন। ইনফরমেশন যদি সবার কাছে সবকিছু অ্যাভেলেবল থাকে, সিমেট্রি, ইনফরমেশন সিমেট্রি মানে হচ্ছে সবার কাছে সকল ইনফরমেশন আছে, এবং পারফেক্ট মার্কেট যদি হয়, মার্কেট পারফেক্ট যদি হয়, পারফেক্ট মার্কেট মানে হচ্ছে কোনো ট্যাক্স নাই, কোনো ট্রানজেকশন কস্ট নাই, সবাই সেম রেটে লেন্ডিং করতে পারে, বড় করতে পারে, এই জিনিসগুলো আর কি। সো পারফেক্ট মার্কেট যদি হয়, তাহলে অল দ্য ইনভেস্টর্স শুড বি এবল টু ফাইন্ড আউট দ্য সেম অপটিমাম রিস্কি পোর্টফোলিও, যেটা হচ্ছে এম। এই যে এম, এই এম কে সবাই খুঁজে বের করে ফেলতে পারবে।
যেহেতু মার্কেট পারফেক্ট, তো সবাই কি করতে পারবে, এই এম যে পোর্টফোলিওটা আছে, এম পোর্টফোলিওটাকে সবাই বের করে ফেলতে পারবে যে হ্যাঁ, আমি এম পোর্টফোলিওটা পেয়ে গেলাম, যেখানে হচ্ছে আমার ইনভেস্ট করা উচিত, এই ওয়েটে এই ওয়েটে আমার ইনভেস্ট করা উচিত। এটা সবাই সক্ষম, মানে সবাই বের করতে পারবে। সো পোর্টফোলিও কনস্ট্রাকশন বা ইনভেস্টমেন্ট ডিসিশন প্রসেস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিভিজুয়ালস চয়েস বা রিস্ক অ্যাপেটাইট বা রিস্ক টলারেন্স। তার মানে আসলে এটা রিস্ক অ্যাভার্সন বা রিস্ক টলারেন্স দিয়ে কোনোভাবেই এটা কি হচ্ছে না, ডিটারমাইন হচ্ছে না যে কার রিস্ক কত, কে বেশি রিস্কি কে কম রিস্কি। এটার কোনো ইম্প্যাক্ট এটাতে নাই, কিন্তু এটার কোনো ইম্প্যাক্ট এটাতে নাই। যার রিস্ক যেমনই হোক না কেন, যার রিস্ক অ্যাভার্সন যেমনই হোক না কেন, সবার জন্য অপটিমাল পোর্টফোলিও হচ্ছে এম। সবার জন্যই অপটিমাল পোর্টফোলিও হচ্ছে এম। এরপরে বলতেছে যে পজিশন অফ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর্স অন দি অপটিমাল ক্যাপিটাল অ্যালোকেশন লাইন ইজ ডিপেন্ডেন্ট অন ইনভেস্টর্স রিস্ক অ্যাপেটাইট। তাহলে এখন এম পোর্টফোলিও তো সবার জন্য ফিক্সড, মানে এখানে কার রিস্ক অ্যাভার্সন কি সেটা তো আহ, কোনো ইম্প্যাক্ট ফেলাইতেছে না। কিন্তু ইম্প্যাক্ট ফেলাইতেছে হচ্ছে যে কে কোন জায়গাটাতে অবস্থান করবে, ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের কোন জায়গাটাতে কে অবস্থান করবে। এই যে আমরা বলছিলাম এখানে একজন হইতে পারে, একজন ইনভেস্টর চলে আসতে পারে, আর ওইদিকে আরেকজন ইনভেস্টর চলে যেতে পারে। তো এদিকে কোন ব্যক্তিটা আসবে, এম থেকে, এম এ না থেকে কোন ব্যক্তিটা এদিকে আসবে, যার রিস্কের প্রতি যে ভয় সেটা বেশি। তার মানে রিস্ক অ্যাভার্সন যার বেশি, সে হচ্ছে এদিকে আসবে, এম থেকে এদিকে আসবে, আরএফ এর দিকে আসবে, এটা হচ্ছে আরএফ। তার মানে সে বেশি টাকা ইনভেস্ট করবে কোথায়, আরএফ এ। আর যার রিস্কের প্রতি অ্যাভার্সন কম, মানে রিস্কের প্রতি ভয় যার কম, যার রিস্ক লাভারের মতো, মানে রিস্ক নিয়ে যার বেশি একটা ভয় নাই, সে হচ্ছে এই দিক থেকে এখানে আসবে। ঠিক আছে। তো এম থেকে এখানে আসার প্রসিডিওর কি, আর এম থেকে এখানে যাওয়ার প্রসিডিওর কি, এটা খুব সম্ভবত এখানে লেখা হবে নাকি লেখা নেই। আচ্ছা বলে দিই, সেটা হচ্ছে যে এখান থেকে এখানে আসার প্রসেস হচ্ছে যে আমি আহ আমার কাছে যত টাকা আছে এর বেশিরভাগ টাকাই হচ্ছে আমি আরএফ এ ইনভেস্ট করতেছি, বাকি টাকাটা হচ্ছে আমি আমার যে রিস্কি পোর্টফোলিও সেখানে ইনভেস্ট করতেছি। ঠিক আছে, প্রসেস বলার মতো কিছু না, মানে সিম্পলি আসলে এত জটিল কিছু না। আর এম থেকে এদিকে যাওয়ার প্রসেস কি, এদিকে যাইতে হইলে আমাকে কি করতে হচ্ছে, আমি আহ সরি সরি সরি, আবার একটু বলি এই কথাটা। ঠিকই বলছি, একটু আরেকটু ভালো করে বলি। সেটা হচ্ছে যে এখান থেকে যখন আমি এখানে যেতে চাই, তখন হচ্ছে আমি কিছু টাকা রিস্কি পোর্টফোলিওতে ইনভেস্ট করব, কিছু টাকা রিস্কি পোর্টফোলিওতে ইনভেস্ট করব, বাকি টাকাটা আমি আরএফ এ ল্যান্ড করে দিব। আরএফ এ আরএফ এ আরএফ এ ইনভেস্ট করবো বলা যায়, এটাই তো একই কথা। আরএফ এ ল্যান্ড করবো মানে আরএফ রেটে কাউকে ল্যান্ড দিব, ল্যান্ড করব কাউকে, এটাই তো ইনভেস্টমেন্ট বোঝায়। আর যখন আমি এম থেকে এখানে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি, এর মানে হচ্ছে যে আমি আরএফ রেটে আরএফ এ বড় করতেছি। হ্যাঁ, এই রেটে আমি মার্কেট থেকে কিছু টাকা বড় করতেছি, বড় করে পুরো টাকাটা, আমার কাছে যে টাকা আছে প্লাস আমি যেটা বড় করলাম, সেই পুরো টাকাটা আমি ইনভেস্ট করতেছি কোথায়, রিস্কি পোর্টফোলিওতে। হ্যাঁ, রিস্কি পোর্টফোলিওতে। আচ্ছা, সো আমরা ছিলাম হচ্ছে ট্রু ফান্ড সেপারেশন থিওরামে। ট্রু ফান্ড সেপারেশন থিওরামের মেইন কথাটা কি, মেইন কথাটা হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট ডিসিশন যে আমি নিচ্ছি, ইনভেস্টমেন্ট ডিসিশন তো সবার জন্য সেম এখানে রাখতেছি আমি। হ্যাঁ, সবার জন্য ইনভেস্টমেন্ট ডিসিশন হচ্ছে সেম, এই যে ইনভেস্টমেন্ট ডিসিশন। সো আন্ডার ট্রু ফান্ড সেপারেশন থিওরাম ইট ইজ হাইপোথেসাইজড দ্যাট ইনভেস্টর মেক টু ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন ইন দ্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেস। পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেসে প্রত্যেকটা ইনভেস্টর দুইটা ডিসিশন নেয়। হ্যাঁ, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, আর একটা হচ্ছে সে ফাইন্যান্সিং ডিসিশনটা নেয়। সো ইনভেস্টমেন্ট ডিসিশনে সে কি করে, সিলেকশন
অফ অপটিমাম রিস্কি পোর্টফোলিও। অপটিমাম রিস্কি পোর্টফোলিও যেটা হচ্ছে আমাদের কি এম, সবার জন্য যেটা সেম। তো ইনভেস্টমেন্ট ডিসিশনটা কিন্তু সবার জন্য সেম। এটা কোনো ব্যক্তির দ্বারা এফেক্টেড হয় না, কোনো ব্যক্তির রিস্ক অ্যাভার্সন দ্বারা এফেক্টেড হয় না। এরপরে 2 নম্বর ডিসিশনটা হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন। এজন্য তো এটাকে বলা হচ্ছে টু ফান্ড সেপারেশন থিওরাম। তো দুইটা দুইটা ডিসিশন নেওয়া লাগে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, যেটা সবার জন্য সেম, এখানে কারো কোনো চেঞ্জ নাই, চয়েস নাই। আর ফাইন্যান্সিং ডিসিশন সবার চয়েস আছে। ফাইন্যান্সিং ডিসিশন হচ্ছে যে পজিশন অন দি অপটিমাম কেল, কেলের কোন জায়গায় সে পজিশন নিবে, এটা তার হচ্ছে চয়েসের বিষয়। কেউ যদি রিস্ক অ্যাভার্সন কম হয়, রিস্ক অ্যাভার্সন যদি কারো কারো কম হয়, মানে রিস্কের প্রতি ভয় যদি কারো কম থাকে, সেক্ষেত্রে সে উপরের দিকে যায়। আর রিস্কের যদি কারো বেশি ভয় থাকে, তাহলে সে নিচের দিকে আসে, যেটাকে বলে রিস্ক অ্যাভার্সন বেশি। রিস্ক অ্যাভার্সন বেশি থাকলে নিচে আসে, রিস্ক অ্যাভার্সন কম থাকলে উপরের দিকে যায়। তো দিস separation of investment and financing decision is known as two fund separation theorem. সো এটা এক্সামে আসার মতো একটা কোয়েশ্চেন যে টু ফান্ড সেপারেশন থিওরাম কি, ব্যাখ্যা করো। সো আমাদের বলতে হবে যে টু ফান্ড সেপারেশন থিওরাম হচ্ছে এমন একটা থিওরাম যেখানে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হয় এবং ফাইন্যান্সিং ডিসিশন নিতে হয়। ইনভেস্টমেন্ট ডিসিশনটা সবার জন্য সেম, কারণ অপটিমাম রিস্কি পোর্টফোলিও তো একটাই আসে সবার জন্য। কিন্তু ফাইন্যান্সিং ডিসিশনটা এক এক ব্যক্তির জন্য এক এক রকম। তো কোনো কোনো ব্যক্তি হচ্ছে কি করে, উপরের দিকে যায়, আর কোনো কোনো ব্যক্তি হচ্ছে নিচের দিকে আসে। তো এই যে আমি যেগুলো এতক্ষণ বলার চেষ্টা করছি, উপরের দিকে যাওয়া নিচের দিকে আসা, এগুলো এখানে বলা হয়েছে। যে পার্সন ওয়ান এর কি অবস্থা, রিস্ক টলারেন্স, মানে রিস্কের প্রতি যে ভয়, হ্যাঁ, রিস্ক অ্যাভার্সন, সরি রিস্ক অ্যাভার্সন, মানে রিস্কের প্রতি যে ভয় সেটা কি বেশি। সো রিস্কের প্রতি ভয় যেহেতু বেশি, সে কি করবে, আরএফ এর দিকে আসবে। আরএফ এর দিকে আসবে, সে আরএফ এ ল্যান্ড করবে, কিছু টাকা ইনভেস্ট করবে রিস্ক ফ্রি। আর যে ব্যক্তিটার রিস্ক অ্যাভার্সন হচ্ছে কম, মানে রিস্কের প্রতি যার ভয় টয় নাই, সে অবশ্যই রিস্কিতে ইনভেস্ট করবে, সে উপরের দিকে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমি অলরেডি বলছি, যে এই জিনিসগুলো এগুলো ওই যে আমি বলতেছিলাম না যে আমার কাছে আহ যত টাকাই থাকুক, শুরুতে আমি সাপোজ আমার কাছে 100 টাকা আছে। তো 100 টাকা আমি আহ যদি এম এ থাকি, এম এ যদি ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমি যে যে ওয়েট ফলো করবো, 30%, 40%, 40%, এটা 30-30-40 বলছিলাম। তো এই যে 30-30-40, তো 100 টাকা ইনভেস্ট করব আমি, এখানে 30% মানে 30 টাকা, এখানে 40% মানে 40 টাকা, এখানে 30% মানে 30 টাকা। ঠিক আছে, এই যে 30, 40 আর 30। কিন্তু আমি যদি এম ড্যাশে যাই, এই যে এম ড্যাশ মানে কোথায়, নিচের দিকে। হ্যাঁ, এম ড্যাশ। সো এম ড্যাশে আসলে কি হচ্ছে, আমার ওয়েট কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট টাকার পরিমাণটা আমি কমায় দিই। তো 100 টাকার মধ্যে আমি এখন ইনভেস্ট করব কত টাকা, এখন খুব সম্ভবত আমি ইনভেস্ট করব হচ্ছে এই যে 50 টাকা। 50 টাকা আরএফ এ ইনভেস্ট করব, আর বাকি টাকাটা হচ্ছে আমি রিস্কি পোর্টফোলিওতে ইনভেস্ট করব। সো ওই 50 টাকার ওয়েট গুলা সেম থাকবে। 30% 15 টাকা, এগেইন 30% 15 টাকা, 40% 20 টাকা। ঠিক আছে, তার মানে কি, এম এ আমি 100 টাকা ইনভেস্ট করছিলাম রিস্কিতে রিস্কিতে। এখন আমি জাস্ট ইনভেস্টমেন্টের পরিমাণটা কমাই দিছি, 50 টাকা ইনভেস্ট করতেছি রিস্কিতে, বাকি 50 টাকা রিস্ক ফ্রিতে। কিন্তু আমার ওয়েট কিন্তু সেম থাকতেছে। ওয়েট কিন্তু আমার আমার যে পোর্টফোলিওর যে স্ট্রাকচার, ওই পোর্টফোলিও স্ট্রাকচারে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। সেম ভাবে এম ডাবল ড্যাশে যখন আমি যাচ্ছি, এম ডাবল ড্যাশে তখন আমি কি করতেছি, আরএফ রেটে বড় করতেছি 50 টাকা। আরএফ রেটে 50 টাকা বড় করতেছি, তাহলে আমার কত টাকা হইলো টোটাল, আমার কাছে 100 টাকা ছিল, আরো হচ্ছে আমি 50 টাকা বড় করলাম, তাহলে হইলো 150 টাকা। এই 150 টাকাকে আমি এখন রিস্কিতে ইনভেস্ট করব। তার মানে এই যে 30%-এ আসে 45, আবার 30%-এ 45, 40%-এ 60, তার মানে ওয়েট কিন্তু চেঞ্জ হয় নাই। এরপরে আসতেছে ইস্যু 2। এবার এই ক্লাস শেষ হয় না কেন? আচ্ছা, তো ইস্যু 2 করলেই মনে হয় শেষ। ইস্যু 2-তে কি আছে,
ইস্যু টু তে হচ্ছে গিভেন ইনফরমেশন দেওয়া আছে সিকিউরিটি এ এর রিটার্ন এবং রিস্ক, সিকিউরিটি বি এর রিটার্ন এবং রিস্ক, আর তাদের দুজনের মধ্যে কোরিলেশন ভ্যালুটা দেওয়া আছে 0। রিস্ক ফ্রি অ্যাসেট, রিস্ক ফ্রি এটা হচ্ছে 3%, আর এটার সিগমা তো অবশ্যই 0ই হবে কারণ যেহেতু রিস্ক ফ্রি। তো আমাদের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড রিস্ক বেসড অন দি ফলোইং ওয়েট। ওয়েট হচ্ছে 10% আর 90%, এটা 10, তাহলে ওপরটা হবে 90। ওকে, সো আমাদের সিকিউরিটি এ এর রিটার্ন হচ্ছে 20%, সেটাকে ওয়েট দিয়ে গুণ দিলাম 10। বাকি যে সিকিউরিটি আছে সেকেন্ড সিকিউরিটি 15%, সেটাকে 90 দিয়ে গুণ দিলাম, তাহলে আসলো 15.5। ওকে, এরপরে রিস্কের ফর্মুলা দিয়ে রিস্ক বের করে নিলাম। রিস্কের ফর্মুলা দিয়ে রিস্ক বের করলাম হচ্ছে 30.12%। এটা হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে ডিরাইভ দ্য জেনারেলাইজড পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও রিস্ক। জেনারেলাইজড, এটা যখন বলবে তখন আমাদেরকে কি করতে হবে? আহ কোনো ওয়েট বসানো যাবে না। জেনারেলাইজড পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও রিস্ক বের করতে বললে ওয়েটের মান বসানো যাবে না। এখানে যে ওয়েটের মান দেওয়া আছে এটা বসানো যাবে না, ঠিক আছে? সো জেনারেলাইজড রিটার্ন বের করি ফার্স্টে। জেনারেলাইজড রিটার্নের ফর্মুলা, ফর্মুলা তো সেম, WARA WBRB। সো রিটার্নের মানগুলা বসাইলাম, এই যে একটু আগের যে রিটার্নের মানগুলা, রিটার্ন হচ্ছে একটার 20 আর একটার হচ্ছে 15। আর এই যে WA থেকে গেল, আর WB মানে কিন্তু 1 - WA লেখা যায়। WA যদি আমার প্রথম সিকিউরিটির ওয়েট হয়, তাহলে সেকেন্ড সিকিউরিটির ওয়েট তো অবশ্যই 1 - WA, তাই না? এই যে এই কথাটা এখানে লিখছে যে A সমান WA, তাহলে B তো অটোমেটিকই হচ্ছে 1 - WA। এই মানগুলা বসানো হয়েছে, বসানোর পরে এটা দিয়ে এটাকে গুণ করা হয়েছে, সেম ভাবে 5.15 দিয়ে দুইটাকে গুণ করা হয়েছে। এটাকে একটু সিম্পল করা হইলো, যেটা আসলো 0.15 প্লাস 0.05 WA। এই যে ডাব্লিউ এর মান কিন্তু আমরা বসাই নাই। এটা হচ্ছে একটা জেনারেলাইজড একটা রিটার্নের ফর্মুলা বের করা। এখন ওয়েটের মানটা আমাকে যতই বলে দিবে, আমি জাস্ট ওয়েটের মানটা বসাবো, তাহলেই চলে আসবে রিটার্নের মান। ঠিক আছে, সো জেনারেলাইজড কোনো ফর্মুলা বের করতে বললে ডাব্লিউ এর মানগুলা বসানো যাবে না। এরপরে রিস্ক, পোর্টফোলিও রিস্কের ক্ষেত্রেও সেম, পুরা ফর্মুলা ইউজ করছে এবং সবার মান বসাইছে, কিন্তু ডাব্লিউ এর মান বসানো হয় নাই। ওকে, আর এখানে কোরিলেশনের ভ্যালু যেহেতু 0 আমাদের প্রশ্নে বলে দেয়া আছে, সো এই লাস্ট পোর্শনটা 0 হয়ে যায়, লাস্ট পোর্শন পুরাটাই তো 0 হয়ে যায়। সেম ভাবে আহ না, বাকি তো আর 0 হয় না, বাকি দুইটা তো আর 0 হয় না, কারণ এখানে তো আর কোরিলেশন নেই। সো এটা আর এটা থাকতেছে। এটাকে এই যে 1 - WA হোল স্কোয়ার, এটার ফর্মুলা ফালানো হয়েছে, যে এস স্কোয়ার মাইনাস 2AB + B স্কোয়ার, ফর্মুলা ফালানো হইলো। এরপরে মানগুলা যার যার মান আছে মান বসানো হইলো। এই যে 0.33, যেটা হচ্ছে 0.1089 স্কোয়ার করলে এটা আসে, এটা দিয়ে তিনটাকে গুণ দেওয়া হয়েছে। ঠিক আছে, তিনটাকে গুণ দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে এই লাইনটা আসছে। ঠিক আছে, এই লাইনটা আসছে, এটাকে রুট ওভার দিলেই তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসে। তাহলে এই যে জেনারেলাইজড রিটার্নের ফর্মুলা পাইলাম এটা, আর এটা হচ্ছে জেনারেলাইজড রিস্কের ফর্মুলা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের রিটার্নের ফর্মুলা জেনারেলাইজড, আর এই হচ্ছে জেনারেলাইজড রিস্কের ফর্মুলা। ওকে, এরপরে 3 নাম্বার আমাদের রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে ক্যালকুলেট দ্য রিস্ক অ্যান্ড রিটার্ন, এবং রিটার্ন এবং রিস্ক বের করো এট দি মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও পয়েন্ট। মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও পয়েন্টের যে রিস্ক এবং রিটার্ন বের করো, তার মানে আমাদেরকে এক কথা বলছে মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওটা বের করতে। ওই যে গ্রাফের মধ্যে যে একদম সবার লাস্ট পয়েন্ট যেটা, এই যেটা সি, এই সি পয়েন্টটা বের করতে বলছে। তো সি পয়েন্টটা বের করতে গেলে আমার কয়টা জিনিস জানতে হয়? যে রিটার্ন জানতে হয়, আর কিন্তু আমার রিস্ক জানতে হয়। তার মানে এই পয়েন্টে
রিটার্ন কত, রিস্ক কত, এটা জানতে চাইছে। এটা বের করার উপায় কি? নাম্বার এই যে। এরপরে সাথে একটা প্রশ্ন আছে, ড্র দি এফিসিয়েন্ট সেট। এফিসিয়েন্ট সেটটা আমাদেরকে আঁকতে হবে। আচ্ছা, তো যখনই বলবে যে মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও বের করো, মিনিমাম ভেরিয়েন্স, তার মানে আমাদেরকে কি করতে হবে? ভেরিয়েন্সটাকে মিনিমাইজ করতে হবে। ভেরিয়েন্সটাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও যেহেতু বলতেছে, এর মানেই হচ্ছে যে ভেরিয়েন্সটাকে মিনিমাইজ করতে হবে। তাহলে আমাদের ভেরিয়েন্সের যে ফর্মুলা, এটা না ভেরিয়েন্সের ফর্মুলা, এটা তো ভেরিয়েন্সের ফর্মুলা। এইটাকে আমাদের ডিরাইভেটিভ মানে ফার্স্ট ডেরিভেটিভ করতে, ফার্স্ট ডেরিভেটিভ, ডিরাইভেটিভ না ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। তো যে কোনো কিছুর মিনিমাম ম্যাক্সিমাম বের করতে বললে আমরা ডেরিভেটিভ করি। ওই ফাংশনটাকে একটা ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করি, ফার্স্ট ডেরিভেটিভ করে। ফার্স্ট ডেরিভেটিভ করে ওইটার মান জিরো বসাই। জিরো বসাইলে হচ্ছে আহ, একটা ভেরিয়েবল যেটা আমরা যে যার সাপেক্ষে ডেরিভেটিভটা করি, ওই ভেরিয়েবলটার মান আসে। ওইটাই হচ্ছে আমাদের আহ, ওই ওয়েটে ইনভেস্ট করলে আমার ভেরিয়েন্সটা মিনিমাম হবে। ঠিক আছে, সো ভেরিয়েন্সের ফর্মুলা বসাইলাম, ভেরিয়েন্সের সিম্পল নর্মাল ফর্মুলা এটাকে। এরপরে যেহেতু আমাদের পি এর মান জিরো, পি এর মান যেহেতু জিরো, সো এই সেকেন্ড লাস্ট পার্টটা পুরোটা জিরো হয়ে যায়। বাকি থাকে হচ্ছে এই অংশটা। এই অংশটার মধ্যে আবার এই যে এটা সূত্র ফেলানো যায়, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মান বসাইলাম। বসানোর পরে সিগমা স্কোয়ার দিয়ে তিনটাকে গুণ দিলাম, তাহলে আসলো এই ফাংশনটা। এই ফাংশনটাকে এখন আমরা কি করব? ফার্স্ট ডেরিভেটিভ করব। ফার্স্ট ডেরিভেটিভ করলে আমাদের ডাব্লিউ এর একটা মান আসবে। ঠিক আছে, তাহলে এই যে সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার আর পি মানে হচ্ছে সিগমা স্কোয়ার মানে ভেরিয়েন্স। ভেরিয়েন্সটাকে আমি কি করব? ডাব্লিউ এ এর সাপেক্ষে, ডাব্লিউ এ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ফার্স্ট ডেরিভেটিভ করব। সো ডাব্লিউ এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করার জন্য আমি পুরা ফাংশনটা লিখলাম, আর এটা সামনে ডি বাই ডি ডাব্লিউ লিখলাম। এরপরে প্রত্যেকটা পার্টের সামনে ডি বাই ডি ডাব্লিউ দিয়ে দিলাম। এটার সামনে ডি বাই ডি ডাব্লিউ, এটার সামনে ডি বাই ডি ডাব্লিউ, সেম ভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের সামনে ডি বাই ডি ডাব্লিউ দিয়ে দিলাম। এখন হচ্ছে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার উপায় কি? সেটা হচ্ছে যে আমি তো ডাব্লিউ এ হচ্ছে আমার ভেরিয়েবল, এটা সাপেক্ষে আমি করতেছি। ডাব্লিউ এ এর সাপেক্ষে আমি ফার্স্ট ডেরিভেটিভ করতেছি। সো ডাব্লিউ এ হচ্ছে আমার ভেরিয়েবল। তাহলে এই যে ডাব্লিউ এ, ডাব্লিউ এর মাথায় কত আছে? টু আছে, এই টু সামনে চলে আসবে। এই যে টু সামনে চলে আসছে, হ্যাঁ, এই যে টু সামনে চলে আসছে, টু। আর ডাব্লিউ এ, এই যে ডাব্লিউ এ লিখছে, আর ডাব্লিউ এর উপরে কি ছিল? টু ছিল, তো টু মাইনাস ওয়ান হবে। টু মাইনাস ওয়ান হবে, সো এখানে ওয়ান থাকতেছে, তাহলে টু ডাব্লিউ এ আসলো। আর সিগমা স্কোয়ার এ, এটা তো আমার জন্য কনস্ট্যান্ট, কারণ এটা তো ভেরিয়েবল না। আমার ভেরিয়েবল কিন্তু একটাই, ভেরিয়েবল হচ্ছে ডাব্লিউ এ। বাকি যা আছে সব কনস্ট্যান্ট। সিগমা স্কোয়ার এ যেহেতু কনস্ট্যান্ট, এটা সিম্পলি বসে যাবে। ঠিক আছে, সিগমা স্কোয়ার এ বসে গেল। মানে এটাকে আসলে সামনে নিয়ে আসতে হয়, কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসতে হয়। এই যে 3 নম্বর এই লাইনটাতে যেভাবে লিখছে আর কি, কনস্ট্যান্ট গুলাকে সামনে নিয়ে আসছে, ভেরিয়েবলটা জাস্ট পরে থাকে আর কি। এই যে সিগমা স্কোয়ার এ সামনে আসলো, ভেরিয়েবলটা থাকলো। আর এখানে এটা কিন্তু পুরোটাই কনস্ট্যান্ট, এটাকে এখানে কিন্তু ডাব্লিউ নাই, সেকেন্ড টার্মটাতে কোনো ডাব্লিউ নাই। সো এটা পুরোটা জিরো হয়ে যায়। কোনো ভেরিয়েবল না থাকলে সেটাকে ডেরিভেটিভ করলে জিরো চলে আসে। এটার কি অবস্থা 3 নম্বর কম্পোনেন্টের? 3 নম্বর কম্পোনেন্টে যে ডাব্লিউ আছে, আর বাকি দুইটা যে কনস্ট্যান্ট টু এবং সিগমা স্কোয়ার, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এই যেগুলো সামনে চলে আসছে। ঠিক আছে, এগুলো সামনে চলে আসছে। 4 নম্বর কম্পোনেন্টে সিগমা স্কোয়ার বি, এটা এটা কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসলো। ওকে, তাহলে বাকি থাকলো যেগুলো বাকি থাকলো সেগুলো। তো এরপরে আসি তাহলে এই লাইনে, এই যে ডাব্লিউ স্কোয়ার, এটা টু, টু সামনে চলে আসছে। এরপর ডাব্লিউ টু মাইনাস ওয়ান, তো টু মাইনাস ওয়ান তো ওয়ান হয়, ওয়ান লেখে নেই। এটা তো জিরো, সেকেন্ড টার্মটা জিরো। থার্ড টার্মের কি অবস্থা? টু সিগমা স্কোয়ার, টু সিগমা স্কোয়ার লেখা হয়েছে। এখানে যেহেতু ডাব্লিউ এ আছে, ডাব্লিউ এর পাওয়ার কত আছে? ওয়ান। এই ওয়ান সামনে আসলো, তাহলে ওয়ান সামনে আসলে তো এই দুইয়ের সাথে দুই একে দুই হয়ে গেছে। আর ডাব্লিউ এর উপরে ওয়ান মাইনাস ওয়ান হবে, যেহেতু এক সামনে চলে গেছে।
সবসময় হচ্ছে 1 - হয়। 1 - 1 মানে তো 0, তো ডব্লিউ এর উপরে 0 মানে তো 1। তো আলটিমেটলি এটি থাকতেছে। এরপর লাস্ট কম্পোনেন্ট সিগমা স্কোয়ার বি, যে সিগমা স্কোয়ার বি জায়গা মতো আছে, এই 2 সামনে চলে আসছে, এই যে 2, আর ডাব্লিউ এর উপরে 2 - 1 হবে। তো 2 - 1 মানে তো 1, এই যে 1 এখানে লেখার দরকার লাগে নাই। ঠিক আছে, সো ফার্স্ট ডেরিভেটিভ করলাম, পরে এটা আসলো, এটা সমান সমান এখন আমরা 0 বসাই দিই। তো এটা সমান সমান 0 বসাইলাম। তো এটা সমান 0 বসানোর পরে এখানে প্রথমটা এবং 3 নাম্বার কম্পোনেন্টটা, এই দুটার মধ্যে কমন যায় ডাব্লিউ এ, তাহলে থাকলো যা থাকার থাকলো, আর সিগমা স্কোয়ার বি কে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে ডাব্লিউ এ এর মান আসলো সিগমা স্কোয়ার বি ডিভাইড বাই সিগমা স্কোয়ার বি। এগুলোর মান কিন্তু আমাদের কাছে আছে, সিগমা স্কোয়ার বি এর মান আছে আমাদের কাছে, সিগমা স্কোয়ার এ এর মান আছে, সিগমা স্কোয়ার বি এর মানও আছে। যে মানগুলা আছে ওই মানগুলা বসায় দিলাম, যে উপরের যে রিকোয়ারমেন্ট আমাদের প্রশ্নের মধ্যে যে আনসার এগুলো দেওয়া আছে। সো এগুলা বসাই দিলাম, তাহলে ডাব্লিউ এ কত আসলো, 0.3034। তার মানে এই ওয়েটে ইনভেস্ট করলে আমার রিস্ক এবং রিস্ক মিনিমাইজড হবে, রিটার্ন নিয়ে কোনো কথা হবে না, রিটার্ন যা আসে আসবে। আমার উদ্দেশ্য ছিল রিস্ককে মিনিমাইজ করা। So আমি রিস্ককে মিনিমাইজ করার জন্য আমার যে রিস্কের যে ফাংশন সেটাকে ডেরিভেটিভ করছি, ফার্স্ট ডেরিভেটিভ করছি এবং ওয়েটের সাপেক্ষে করছি। তো ডাব্লিউ এ যেহেতু এটা, ডাব্লিউ বি এর মান তো বের করা যায় 6.6966। যেহেতু ওয়েট পেয়ে গেলাম, এখন আমরা রিটার্ন বের করে ফেলবো। এই যে রিটার্নের ফর্মুলা দিয়ে রিটার্ন বের করা হইলো, রিটার্নের ফর্মুলা দিয়ে রিটার্ন বের করা হইলো, আর রিস্কের ফর্মুলা দিয়ে রিস্ক বের করা হইলো। সো রিটার্নের ফর্মুলা এখানে, এই যে জেনারেলাইজড যে ফর্মুলাটা আছে না আমাদের 2 নাম্বার ইকুয়েশনে, যে আমরা যে জেনারেলাইজড ফর্মুলা বের করছি, ওইটার মধ্যে জাস্ট ডাব্লিউটা বসায় দেওয়া হয়েছে, মনে আছে কিনা? জেনারেলাইজড একটা রিটার্ন কিন্তু আমরা বের করে রাখছিলাম, রিটার্নের ফাংশন, যেটা হচ্ছে ওই, এই যে এটা 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 সো এটা যেহেতু রিটার্নের ফর্মুলা, সো এখানে ডাব্লিউ এর মানটা সিম্পলি বসায় দেওয়া হয়েছে, তাহলে আমার রিটার্ন চলে আসছে। এটা না করে আমি এইখানেও বসাইতে পারি, কিন্তু আমার যে রিটার্নের মেইন যে ফাংশন, ওইখানে কিন্তু আমি আমার ডাব্লিউ এর মান বসাবো, ডাব্লিউ বি এর মান বসাবো, আর সিকিউরিটি এর রিটার্ন বসাবো, সিকিউরিটি বি এর রিটার্ন বসাবো। এটা দিয়েও কিন্তু আমি ক্যালকুলেশন সিম্পলি করে নিতে পারি, অথবা নর্মালটা জেনারেলাইজ দিয়েও আমি বের করে নিতে পারি। সেম ভাবে রিস্ক ক্যালকুলেশন করতে হবে, সো রিস্ক ক্যালকুলেশনের জন্য আমি এই ফর্মুলাও ইউজ করতে পারি, আবার জেনারেলাইজটাও আমি ইউজ করতে পারি, যেটা মন চাই ইউজ করে। আমার কাছে যদি এখন ওয়েট আছে, ওই ওয়েট বসাইয়া রিস্ক আসলো কত, 27.54, আর রিটার্ন আসলো কত, 16.52। তাহলে আমার মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও পেয়ে গেলাম। মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওর রিটার্ন হচ্ছে এটা, মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওর রিস্ক হচ্ছে 27। এখন আমার কাজ হচ্ছে একটা এফিশিয়েন্ট সেট আঁকতে হবে। এফিশিয়েন্ট সেট মানে হচ্ছে আমার যে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার যেটা, সেটা আঁকতে হবে। এটা আঁকার উপায় কি? এটা আঁকার উপায় হচ্ছে আহ, আমার যে পুরা ফান্ড আমি ইনভেস্ট করব সাপোজ বি তে। তো বি তে আমি যদি পুরা ফান্ড আমার ইনভেস্ট করি বি তে, সেক্ষেত্রে আমার রিস্ক হবে বি এর যে রিস্ক সেটা, এবং রিটার্ন হবে বি এর যে রিটার্ন সেটা। আমি যদি পুরা ফান্ড এ তে ইনভেস্ট করি, তাহলে আমার পোর্টফোলিওর রিটার্ন হবে হচ্ছে এ এর যে রিটার্ন সেটাই, এবং এ এর যে রিস্ক সেটাই। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট ইনিশিয়ালি পাওয়া যায়। এটা আগের গ্রাফ গুলাতেও দেখছি, যে একটা এফিশিয়েন্ট সেট পাইতে হইলে আমাকে কি করতে হবে, শুরুতে দুইটা পয়েন্ট বের করতে হবে। যে দুইটা পয়েন্ট হবে, ধরে নিতে হবে যে পুরা ফান্ড আমি বি তে ইনভেস্ট করব, তাহলে আমার রিস্ক রিটার্ন কত, এবং পুরা ফান্ড আমি এ তে ইনভেস্ট করব, তাহলে আমার রিস্ক রিটার্ন কত। তাহলে দুইটা কোঅর্ডিনেট পাইলাম, এই দুইটা কোঅর্ডিনেট দিয়ে দুইটা পয়েন্ট পাইলাম। তো এরপরে আসতেছে আমার আহ ইয়ার মান,
মিনিমাম ভেরিয়েন্স যে পোর্টফোলিও সেটা আমরা বের করছি। তো মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও রিটার্ন কত, রিস্ক কত। মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওর রিস্ক বের হয়েছে 27, এই যে 27। তাহলে এটা যদি 33 হয়, এটা যদি 50 হয়, 33 50 কোত্থেকে আসছে বোঝার কথা। 33 50 এগুলা কিন্তু এই যে এখান থেকে আসছে। সিকিউরিটি এর সিকিউরিটি এর রিটার্ন হচ্ছে 20, আর এই যে 50, আর এই যে 15 আর 33। সো ইন্ডিভিজুয়াল সিকিউরিটিতে আমি যদি 100% ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমার প্রথম পয়েন্ট হচ্ছে এটা, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে এটা। সো এই যে এইভাবে আসছিল এই দুইটা পয়েন্ট, এ এবং বি। এ এবং বি দেওয়ার পরে আমার যে মিনিমাম ভেরিয়েন্স যে পোর্টফোলিও সেটাকে বসাইতে হবে। সো মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও রিস্ক আসছে 27, রিটার্ন আসছে 16। এই দুইটা পয়েন্টকে একত্রিত করে আমার আসলো সি পয়েন্ট। তাহলে এই যে তিনটা পয়েন্ট পাইলাম, বি, এরপরে আসতেছে সি, এরপরে আসতেছে এ। এই হইতেছে আমার এফিসিয়েন্ট সেটটা। এটা মোটামুটি লেভেলের একটা এফিসিয়েন্ট সেট আঁকা হয়েছে। আসলে একটা এফিসিয়েন্ট সেট আঁকতে হইলে আর অনেকগুলা পয়েন্ট লাগে। ওই পয়েন্ট গুলা তো বের করতে গেলে আর অনেক কিছু করতে হবে। ওই পয়েন্ট গুলো বের করা হয় নাই। মোটামুটি লেভেলের একটা এফিসিয়েন্ট সেট ড্র করা হয়েছে জাস্ট তিনটা পয়েন্ট দিয়ে। ধরে নেওয়া হয়েছে যে এটা এবার এদিক দিয়ে যাবে এবং এদিক দিয়ে আসবে। সো এটা আসলে এদিক দিয়েই যে যাবে, এদিকেই যে যাবে এরকম না। বিষয়টা এরকমও হইতে পারতো, এখান থেকে যে এইভাবে উপরের দিকে উঠতে পারতো। হ্যাঁ, এভাবে হইতে পারতো। কিন্তু এতে আইসা লাগতেই হবে, এতে আইসা লাগতেই হবে। এতে আমাকে এনে লাগাইতেই হবে, এটা মিস নাই। এই আর কি, মোটামুটি লেভেলের একটা এফিসিয়েন্ট সেট আমাদেরকে আঁকতে বললে এভাবে আঁকতে হবে আর কি। সো বি পয়েন্টটা চুজ করব, এ পয়েন্টটা বের করব, আর এফিসিয়েন্ট মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওর পয়েন্টটা বের করবো। এই তিনটা পয়েন্ট বের করার পরে এরপর নিজের মতো করে একটা এরকম বাঁকা দিয়ে একটা গ্রাফ আঁকে ফেলবো। এখানে এটা বাঁকছে কেন, কারণ ওই যে আমাদের পি এর ভ্যালু কত ছিল, কোরিলেশনের ভ্যালু হচ্ছে কত, 0। কোরিলেশনের ভ্যালু যেহেতু 0, তো অবশ্যই এটা বাঁকাই হবে। কারণ আমরা জানি যে পি এর ভ্যালু যদি 1 হয়, তখন হচ্ছে কার্ভটা হয় এরকম সোজা। পি এর ভ্যালু যদি -1 হয়, সেক্ষেত্রে কার্ভটা হয় এরকম, তাই না, এরকম। আর জি এর মাঝামাঝি কোনো একটা হইলে এটা কিন্তু বাঁকতে থাকে। তো যেহেতু আমাদের পি এর ভ্যালু 0 দেওয়া আছে প্রশ্নে, তো এটা অবশ্য বাঁকাই হবে। তো এই হচ্ছে লেকচার 4। এরপরে তাহলে আসবে লেকচার 5।